বুঝেছে। আর আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝলি শরীরটা খুব দুর্বল। স্যালাইন দেওয়ার লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটাল বলছি ওটাকে নিয়ে যাস। আমি কিছু টেস্ট দিব। সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছে, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছে না। তাই তোকে বাসে আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসল। এখন তার যাওয়ার সময় হয়েছে। ইজান রুবিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইজহান বাসায় আসার পর দেখল পদ্মের জ্ঞান ফিরেছে। ইজহান পদ্মকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে। ইজহানও তার পাশে শুয়ে পড়ল। পদ্ম ইজহানের দিকে তাকিয়ে আছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময় পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ইজহান পদ্মের দিকে তাকালো। তুমি আসছো কেন? না, এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি। তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনো অনেক ছোট। জি না, আমি এখন বড় হয়েছি। ইজান কথা বলল না। মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তারা একটু শুধু জিলাপির প্যাঁচ লাগিয়ে কথা বলে। ইজান পদ্মের মাথায় হাত বুলাচ্ছে। এই জিনিসটা খুব সবসময় পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো। তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। ইজানও পদ্মের সাথে বসলো। কি হয়েছে তোমার? উঠে বসছো কেন? পদ্ম মুখ ওদিকে রেখে বলল। সারা দিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইজহান পদ্মের কানে হালকা করে তার অস্ত্র ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেল। মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা। ইজহান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার বক্ষে চেপে ধরল। ইজহান পদ্মের উদ্দেশ্যে বলল। যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে, বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার, পদ্মফুল। ইজহান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ইজহান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইজান সাথেই ছিল। নর্মালি এসব টেস্ট প্রত্যেকেই দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই। পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে, কিন্তু শরীর দুর্বল, তাই স্লাইন দেওয়া লাগবে। ইজহানকে মেধা বলল। তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দেব, সমস্যা নেই। এরপর সবকিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে, শুন, পদ্মর মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবি। ইজহান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? এখন দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর। ইজহান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সবসময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইজহান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো। তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার শক্তি নেই। বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইজহান স্লাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করা লাগলো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্লাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেকটা ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ইজানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘুরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘুরালেন না। মনে মনে যে কত বকেছে ইজানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইজান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্ম মেধাকে অনেক সম্মান করে। আর ইজানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পিছনে মেধা অবদান বেশি, কারণ সেই পদ্মকে বোঝায়
বলে, উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতে ইজহান তার পাশে ছিল, নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে, সকালে নাস্তা বানাচ্ছে। ইজহান তার পাশে পদ্মকে না পেয়ে সে উঠে গেল। এই মেয়েটা এই এক সমস্যা, কে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইজহান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ইজহান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো, পরোটা বানাচ্ছে সে। ইজহান পদ্মের পেছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা নাই বানাই তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠার কোনো দরকারই নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না, সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইজহান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছে তো কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইজহান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইজহান আর পদ্ম একসাথে নাস্তা করে ইজহান হসপিটালে চলে গেল। ইদানিং ইজহান বেশ ফাঁকি দিচ্ছে, মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইজহান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানায়া আসে। সানায়া বোধহয় দিন দিন ভালো হচ্ছে ইজহানের মনে হয়, কারণ সে ইজহানকে সরি বলেছে আর সেই সব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ইজহানকে দেখে মুচকে হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনো আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আনইজি ফিল করার দরকার নেই। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ইজহান তাকে অপমান করেছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানের শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইজহানের কোনো হেলদোল নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ের দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়ে অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকম। সানায়ার কষ্ট হচ্ছে কিন্তু ইজহানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইজহানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পারবেন। তাহলে আমি উঠি। এই বলেই সানায়া চলে গেল। ইজহান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সানায়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইজহান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইজহান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালোই লাগে। পদ্ম মোবাইলটা সবসময় তার কাছেই রাখে, কারণ ইজহান ঘন ঘন কল দেয়। ইজহানের একটা টেনশন থাকে পদ্ম বাসায় কী করছে, বাসায় একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইজহান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো, সাথে সাথে ইজহান কল রিসিভ করলো। ইজহান রেগে গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি। কেন তখন? সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরনে কেন? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেয়ে গেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে চাও। তোমরা সব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইজহানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেলল। আর করবো না দেরি করে গোসল, সত্যি। আচ্ছা, বাদ দাও। খেয়েছো? না খাইনি এখনো। আপনি খেয়েছেন? জি ম্যাডাম, খেয়েছে। খাবার খেয়ে নিও। আচ্ছা। ইজহান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থাকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসবো। ইজহান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্ম তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল, তবে কুচি ঠিক করে হয়নি। কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধ হয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুপাশে কিছু চুল বের করলো যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি,
কিছুক্ষণের মধ্যে ইজহান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। পিচ্ছি একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইজহান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি, এটা খেয়াল করেছে ইজহান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইজহানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইজহান উঠে দাঁড়ালো। ইজহান তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইজহানের কথা শুনে। ইজহান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই, চলো আমার সাথে। তারপর ইজহান আর পদ্ম বেরিয়ে আসলো। ইজহান আর গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে। আর নদীর ঘাটে অনেক মানুষ, সবাই সবার ভালোবাসার মানুষ পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইজহানের হাত চেপে ধরেছে। ইজহান পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইজহানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো। কখনো বাইরে যাওয়ার কথা মুখ ফুটে ইজহানকে বলেনি। আর ইজহান তো মহাব্যস্ত থাকে। মহাশয় বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত, ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইজহান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইজহান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামলেন কেন? এখান থেকেই ডিনার করে যাব। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলো কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইজহান ডিনার করে বাসায় চলে আসলো। ইজহান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখন ইজহান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দার সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। কিন্তু ইজহান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্ম সেখানে গেল। ইজহান পদ্মের উপস্থিতি বুঝতে পারল। আজ যে তোমাকে ঘুরে আনলাম, কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইজহান কি বলল। মানে কি বলবো আমি? একটা ধন্যবাদও দিলে না। ইজহান মুখটা সামনে রেখে কথা বলল। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজহান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ কি? ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলছি। ইজহান যেন সাত আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম কি বলছে এসব? ভালোবাসো কবে থেকে? বিয়ের আগে থেকে। ইজহান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসে বলল। হ্যাঁ দেখেছি। ইজহান গ্রিলের সাথে ঠেস দিয়ে আছে। পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমিই তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছ। আমার তো ভালোবেসে তোমায় কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ইজহান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের ওষ্ঠে ছুঁয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইজহান পদ্মের উদ্দেশ্যে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেবে। ইজহানের এমন কার্যকলাপে পদ্ম বেশ লজ্জা পেল। ইদানিং ইজহান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইজহানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এইদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তাভাবনা না করে ইজহানকে জড়িয়ে ধরলো, কারণ সেই বলেছে লজ্জা পেলে, কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইজহান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবে এগোচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে।
মূলত ইজহান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফুটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইজহানের বেশ ভালো লাগে, আবার রাগও করে। কিছুক্ষণ কথা না বলে পদ্মের এসব ছোট ছোট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইজহান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালে কাজে দূরে কোথাও গেল, আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। জি আপু। তোমাকে যে আমি আরও বলি ইজহানের সাথে স্বাভাবিক হো, তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করল না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো, আর সেই জায়গা থেকে ইজহান তো একটা ছেলে। শুনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গেছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের! পদ্মের বুকটা যেন আটকে উঠল। মানে? মানে করো না বেশি। এখন তো ইজহান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্ব দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি, শুধু একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করো। মেধা পদ্মকে বোঝানোর জন্য ইজহানের নামে এগুলো বলেছে। ইজহান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপু, সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভেতর এরকম একটা কথা ঢোকাতে পেরে। হ্যাঁ, তাকাবি তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসাবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এইভাবে বলছেন আপু? শুনো, তোমার এইসব কান্না দিয়ে কিছু হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমি ঠিক, সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না, যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উঠলে পড়ে দিব, আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে, মেধা এসব কি বলছে। ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটা। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নেও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতন হবে কিভাবে? আচ্ছা, ইজহান তোমাকে চুমু দে? মেধার কথায় পদ্ম লজ্জা পেল। এই কথা উত্তর কিভাবে বলবে সে? এইসব কথা না বললেও পারতো, আরও কত কিছুই তো বলার আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞাসা করছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তাড়ি দিল। তোমাকে যদি একটা দে, তুমি দুটো দিবে। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান। এটা সেটা আবদার করবে। যেমন ওই হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবে, ফুল বই নিয়ে তারপর বাসায় আসবেন। আবার ধমক দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথা স্থির করলো। মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে।
আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টা। পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইজহান। মেধা বলেছিল পদ্ম আরও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইজহান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইজহান কথা বলেছে বেড়ে হেলান দিয়ে আচ্ছন্ন হয়ে। পদ্ম ইজহানের পাশে পাশে ঘুরঘুর করছে। কখন ইজহানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে এমন অবস্থা। ইজহান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্ম তাই করলো, গুটিসুটি হয়ে ইজহানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইজহান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায় কিছু করছিলাম না তো। তাই বলছে। হ্যাঁ। ইজহান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইজহান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নেব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক, তুমি চেনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবল সে তো এমন অদ্ভুত নাম কখনোই শোনেনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে। ইজান হাসল, বোকা মেয়ে বোকা শোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। হুম। ইজান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বিরক্ত লাগে ইজানের। নখে কত ময়লা থাকে সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইজান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেট ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইজানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যাস হয়ে গিয়েছে। মায়ের দিয়ে অভ্যাস করাবো। ইজান উঠে তার কিছু টি শার্ট শার্ট পদ্মকে দিয়ে দিয়েছে গোছাতে। আবার বলেও গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার। মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইজানের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই, সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইজান সেখানেই গেল, পদ্মকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইজহান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইজহানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইজহান নরম কণ্ঠে বলল, কি হচ্ছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম থট পরপর কেঁপে উঠছে। জি। ইজহানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আরেকটা হাত দিয়ে সেটা চেপে ধরল। কোথায় আমি শোনাচ্ছি কেন পদ্ম ফুল? ইস, পদ্ম ফুল! পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজহানের ওপর। আপনি এইভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইজহানের এই কথাকে বেশি পাত্তা দিল, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবেই। মন খারাপ? পদ্ম মাথা নাড়ল। ইজহান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দেব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্ম ফুল? সকাল 5টায় ইজহান আর পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালের সব ডক্টররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালের সিআই আর ম্যানেজিং ডিরেক্টর এই কথাই বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইজহান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইজহানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সে পিচ্ছি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটাকে এত আদুরে লাগে ইজহানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজহান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে,
হয়েছে ম্যাডাম। পদ্ম যে জিনিস সেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল। এই তো এখনই হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুজন বাসা থেকে বের হলো। ইজহান পদ্মকে বলল সেখানে অনেক ডাক্তার থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফ থাকবেন, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে, সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা সবাই পদ্ম তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে। পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা করে। আর পাশে ইজহার আছে, সে তো নিজের মতো ফোন টিপছে, তার কোনো হেলদোল নেই। এসব মনে হচ্ছে যেন ফোনের ভিতরেই ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ইজহান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয় নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ইজহান গাড়ি জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল। ভয় লাগছে আমার। ইজান হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইজানের ওপর পড়েছে। উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি? ইজান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিল না? পদ্ম রেগে কিছু বলেনি। ইজান ওর হাত ধরে ভেতরে নিয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম প্রথম তার পড়তে অসুবিধা হয়েছে। ইজহান অনেক জোর করে পরিয়ে তাকে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাকে ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইজহানের পাশে। একবার ইজহানের দিকে তাকালো, আবার নিজের তাকালো দিকে, না ভালোই মানিয়েছে তাকে। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজহান পদ্মকে নিয়ে হসপিটালের ভেতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইজহান পদ্মের থেকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এর সাথে দেখা করলো। আবার দেখা করা শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ইজহান পদ্মের কাঁধ জড়িয়ে ধরল। ইজহান পদ্মের দিকে তাকিয়ে বলল। অনেকের হয়তো মনে প্রশ্ন যাচ্ছে, ওকে, ও হচ্ছে মিসেস ইজহান শেখ। সবাই যেন আসমান থেকেই টপকে পড়েছে ইজহানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইজহান বিয়ে করেছে, আর এটা হসপিটালের কেউই জানে না। বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইজহান আর পদ্মকে শুভকামনা জানালো। সানায়া পিছনেই দাঁড়িয়ে আছে, আর ইজহানের সেই মহামূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। পরপর ঢোক গিলছে। কথাটি যেন মিথ্যে তার কাছে মনে হলো। সানায়াকে রায়হান আহমেদ ডাক দিলেন। আরে সানায়া ম্যাম যে, আসুন। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রায়হান আহমেদের কথায় সবার চোখ সানায়ার দিকে গেল, বিশেষ করে ইজহানের। এই দিনটির জন্যই সে অপেক্ষা করেছিল। ইজহান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়ার যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সানায়াও ইজহানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। সানায়া পদ্মের দিকে তাকিয়ে আছে, এই সেই মেয়ে যার জন্য ইজহান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসার হাসি। সানায়াকে কেমন জানি মনে হচ্ছিল পদ্মের। সানায়া যখন হেসেছিল তখন নির্বোধের মতো তাকিয়েছিল সে। আর দিকে ইজহান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সানায়ার গা জ্বলে উঠল। অতপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশে দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইজহান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ইজহান তৎক্ষণাৎ পদ্মের হাত ভেতরে ঢুকালো। পদ্মকে ধমক দিল। বাইরে হাত দিবে না, বুঝছো? পদ্ম মাথা নাড়ল, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটা বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালার তার পাশেই মাথা রেখেছিল, তাই ইজহান পদ্মের মাথাটা তার কাঁধে রাখল, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ইজহানের পাশের সিটে যে ডক্টর বসেছে সে ডক্টরকে তার ওয়াইফ ইজহান আর পদ্মকে দেখিয়ে বলল, দেখো ইজহান সাহেব কি রোমান্টিক। তার বউ জানালার পাশে ঘুমিয়েছে বলে বউয়ের মাথা তার কাঁধে রেখেছে, আর তুমি হলে আমি যদি ইচ্ছা করেও মাথাটা রাখতাম তোমার কাঁধে তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার কাছে কিছু শেখা উচিত তোমার। সে ডক্টর শুধু হজম করলো কথাটা।
ইজহান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতই না। প্রায় 7 ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেক এসে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তাটা করে নিল। সব কাপলদের জন্য একটা রুম, আর যারা সিঙ্গেল তাদের 3 জনের জন্য আরেকটা রুম। ইজহান এত দূর জার্নি করে টায়ার্ড। সে বেডে শুয়ে আছে আর মুনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছে পদ্ম। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতই না। ইজহান পদ্মকে ডাক দিল কারণ মনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মনিরা শেখের সাথে কথা বলছে আর ইজহান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল ওই হোটেলেই খেয়ে নিল। ইজহান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে। সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরিও হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে। ইজহান রুমে এসেই শুয়ে পড়ল। পদ্ম, ঘুমাবে না? না, ঘুম আসছে না। ইজহান পদ্মকে ধমক দিল কারণ এখন ঘুমাতেই হবে তাকে, কিন্তু পদ্ম রাজি হলো না। তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য। পদ্ম গেল না। ইজহানের মেজাজ গরম হয়ে গিয়েছে। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ ঠিক আছে, গায়ে লাগেনি। মানুষ মনে হয় না আমাকে? ইজহান পদ্মের হাত ধরে নিয়েই যাচ্ছিল, তাও পদ্ম যাবে না যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়েই রইল। বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল না এক পা। ইজহান আরও বেশি চটে গিয়েছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিল। পদ্ম আবারও উঠতে নিলে ইজহান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6:50। ইজহানের ঘুম ভাঙল কলের আওয়াজে। ইজহান কলটা সাইলেন্ট করে দিল কারণ তার পাশেই মহারানী আরামসে ঘুমাচ্ছে। প্রথম প্রথম ঘুমাবে না বলেছিল, এখন সে নিজেই বেঘরে ঘুমাচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদুরে বাচ্চা লাগে। আবার ইজহানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে ইজহানের খুব শান্তি লাগলো। চুপ করে পদ্মের একটা চুমু বসিয়ে দিল। তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকে উঠালো। পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। তার সেই জাতীয় সাজ দিল। নিজেকে নিজেই আয়নায় দেখে লজ্জা পেল। ইজহান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে নিজে সেজে এখন আবার নিজে নিজেই হাসছে। আয়নায় ইজহানকে দেখা যাচ্ছে। পদ্ম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইজহানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন?